ইরান এমন একটা দেশ যেটার আয়তন হচ্ছে ইসরায়েলের হুম, প্রায় 71 গুণ বড়, এবং এই দেশটার আম, আপনার প্রাকৃতিকভাবে তার কতগুলো সুরক্ষা আছে। যেমন মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ পর্বতমালা উত্তরে, তারপরে আহ, পূর্বে কিছু অংশ, এবং পশ্চিমেও কিছু অংশ। আবার মার্শিল্যান্ড আছে, মরুভূমি আছে। আমেরিকা ইরানকে খুব হালকা মনে করেছিল, কিন্তু ইরান অত হালকা না। আইল্যান্ড, যেটা ইরানের মূল ভূখণ্ড থেকে একটু দূরে, এবং এটা হচ্ছে আপনার হরমুজ প্রণালীতে অবস্থিত। এটা ইরানের মেল অয়েল টার্মিনাল, যেখান থেকে প্রায় 90% তেল রপ্তানি হয়। এখন এইটা আক্রমণ করেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যুদ্ধের কোনো আহ, আইন, যদিও একটা জেনেভা কনভেনশন আছে, সেটা যুদ্ধে ব্যবহার করা হয় না, এবং বিশেষ করে দুইটা দেশ এই আইন প্রয়োগের এবং মান্য করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্বল এবং অধ্যত্ত দেখিয়েছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, এবং এই দুইটা দেশই এখন প্রতিপক্ষ ইরানের। 3 নম্বর হচ্ছে আহ, এই যুদ্ধের আহ, প্রত্যেক যুদ্ধের একটা অবজেক্টিভ, অর্থাৎ একটা লক্ষ্য থাকে। তো সেই লক্ষ্যটা আম, আমেরিকানরা যেভাবে বলার চেষ্টা করেছে, সেটা এক এক সময় এক এক কথা বলার চেষ্টা করেছে, এবং তারা ওই ঘুরে ফিরে খালি ইরানের পারমাণবিক অস্ত্রের কথাটা বলে। এবং নেতানিয়াহু যেদিন থেকে আপনার ইসরায়েলের দায়িত্ব নিয়েছে, সেই ইয়ে তখন থেকেই তার কথা হচ্ছে কয়দিন পরেই, বা কয়েক মাস থেকে কয়েক দিনের মধ্যেই ইরান পারমাণবিক আহ, অস্ত্রের সক্ষমতা অর্জন করবে, এই কথাটা বলে আসছে, এবং সেটা প্রায় 20 বছরের অধিক হয়ে গেল। তো এখনো পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্রের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই। এবং আমাদের এটাকে মনে রাখতে হবে যে ইরানের পাশের দেশ ইরাক, যে ইরাক ইরানকে আক্রমণ করে 8 বছর ধরে যুদ্ধ চালিয়েছিল, এবং যে যুদ্ধে সব ধরনের রসদ সরবরাহ করেছিল, আজকের ইরানের প্রতি আক্রমণের যারা খেসারত দিচ্ছে, যেমন জিসিসি দেশগুলো, আর হচ্ছে ইরান, সরি, আমেরিকা, এবং হচ্ছে আহ, ইসরায়েল। তো ইসরায়েল সরাসরি আসে নাই, আমেরিকা বিভিন্নভাবে সাহায্য করেছিল, এবং ডোনাল্ড রামসফেল্ড, প্রাক্তন আহ, আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী, উনি সাদ্দামের আহ, স- বাহিনীর ক্যাম্পে থেকে বাংকার থেকেও ছবি তুলেছিলেন। তো এইটাকে সামনে রেখে এখন যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ আসলেই খুবই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে গেছে। যেমন ইরানের পাশে আহ, 2বার আমেরিকান সেনাবাহিনী তাদের মানে সশস্ত্র বাহিনী অবস্থান নিয়েছিল। একবার হচ্ছে 2001-এ ইরাক আক্রমণের মাধ্যমে। তাদের যুক্তি ছিল এই জায়গায় ইরানের উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, অর্থাৎ মানব বিধ্বংসী অস্ত্রের মজুদ ধ্বংস করার জন্য, কিন্তু সেরকম কোনো অস্ত্র পাওয়া যায়নি। সুতরাং এটা ফলস, অর্থাৎ একটা মিথ্যে তথ্যের ভিত্তিতে সেই যুদ্ধটা করা হয়েছিল। এরপরে 2001-এ তারা আক্রমণ করেছিল আফগানিস্তান, ওসামা বিন লাদেন, এবং এটা 9/11, অর্থাৎ 9 সেপ্টেম্বর, আহ, নিউ ইয়র্কের টুইন টাওয়ার, পেন্টাগন, এবং আরো কয়েক জায়গায় যে আক্রমণ হয়েছিল, তার আহ, প্রতিশোধ হিসাবে তারা আফগানিস্তান আক্রমণ করেছিল। এবং এবং সেই আক্রমণে তারা সবচেয়ে দীর্ঘতম যুদ্ধে তারা জড়িয়ে পড়েছিল। এবং ওই 20 বছর যুদ্ধ করার পরে তারা আহ, নিজের থেকে চলে আসছে, এবং কি বিশৃঙ্খলার মধ্যে বাগরাম এয়ারবেস তারা ত্যাগ করেছিল, সেটা টেলিভিশনের পর্দায় লোকজন অনেকেই দেখেছে। এর আগে 1975 সালের নভেম্বর মাসে সাইগন থেকে যখন আম, মার্কিন সশস্ত্র বাহিনী চলে আসে, তখন তাদের অনেক হেলিকপ্টারও জায়গা হচ্ছিল না, এই জন্য হেলিকপ্টারও পানিতে ফেলে দিয়েছিল, এরকম দৃশ্যও আছে। এখন ইরানের ব্যাপারে যতটুকু বোঝা যাচ্ছে, যে সেটা আমেরিকার
যুদ্ধ না হয়ে এটা বরং ইসরায়েলের যুদ্ধ, এবং আমেরিকা তাতে সহযোগিতা করছে, এরকম একটা প্রস্তাবনা বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। এখন ইসরায়েল কেন এটাতে এবং এইটাই হচ্ছে যুক্তির যৌক্তিকতা। আপনি খেয়াল করেছেন, যদিও মার্কিন সিনেট এবং কংগ্রেসে এটা খুব অল্প ব্যবধানে উম, ট্রাম্প সাহেব ম্যান্ডেট পেয়েছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু যুদ্ধ শুরু করার আগে ম্যান্ডেট নেননি। এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মার্কিন সিনেট এবং কংগ্রেসে যারা নির্বাচিত হন তাদের বেশিরভাগই জুইস লবির পেরোলে থাকেন। সুতরাং ইসরায়েল যা বলে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ আমেরিকান স্বার্থের চাইতে। এবং আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে ইসরায়েল হচ্ছে আমেরিকার ৫১তম রাজ্য, স্টেট, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, এবং এইটা আপনার পুরা আমেরিকান প্রশাসনকে নিয়ন্ত্রণ করে, যেখানে ইসরায়েলের স্বার্থ জড়িত আছে, অন্য ক্ষেত্রে না, ইসরায়েলের স্বার্থ যেখানে জড়িত আছে সে জায়গায় তারা দারুণভাবে প্রভাবান্বিত করে। এবং এই প্রভাবের একটা ফলশ্রুতি হচ্ছে আমেরিকার এই যুদ্ধে জড়ানো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খুব সামনে আনার দরকার বলে আমি মনে করি। ২০২৫ সালের যে জুনে যে ১৩ দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু তার ২ দিন পরেই আরেকটা আলোচনা ছিল ইরানের সাথে আমেরিকান কর্তৃপক্ষের। কিন্তু সেই আলোচনার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, সর্বশেষ রাউন্ড অফ নেগোসিয়েশন, কিন্তু তার আগেই এটা তারা আক্রমণ করে বসেছিল ১৩ই জুন। এবারও নেগোসিয়েশন পুরোপুরি শেষ হওয়ার আগেই এবারও তারা এরকম করে বসলো। এবং আপনি হয়তো খেয়াল করেছেন যে বাহরাইনের যে পররাষ্ট্রমন্ত্রী, উনি এটার মধ্যস্থতা করছিলেন, এবং উনি অনেকটা বলেই ফেলেছিলেন যে মোটামুটি এমন একটা পর্যায়ে গেছে যেখান থেকে হয়তো একটা ফলাফল লাভ সম্ভব। আপনার সব পক্ষই কিছুটা হলেও নমনীয় হয়েছে, কিন্তু সেই ফলাফলটা, চূড়ান্ত ফলাফল দেখার আগেই আক্রমণটা শুরু হয়েছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক যুদ্ধের যৌক্তিকতা জনসাধারণ কাছে তুলে ধরতে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও সেটা জানাতে হয়। কিন্তু এই যুদ্ধের যৌক্তিকতাটা আমেরিকা এ পর্যন্ত যতগুলো যুদ্ধ গেছে তার ভিতরে যেটা খুব কম যৌক্তিকতা পেয়েছে সেটা হচ্ছে এই যুদ্ধ। সুতরাং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার যে অবস্থান, দেশের ভিতরে যে অবস্থান, সব মিলে খুব একটা ভালো নেই। এখন যে কোনো ফলাফল লাভের জন্যে যুদ্ধের যৌক্তিকতা অতি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যুদ্ধের নীতির একটা অংশ। তো সেটা করা হয়নি। এটা গেল হচ্ছে নীতির পর্যায়ে। এখন সর্বশেষ যে অবস্থা, আমেরিকা ইরানকে খুব হালকা মনে করেছিল, কিন্তু ইরান অত হালকা না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইরান এমন একটা দেশ যেটার আয়তন হচ্ছে ইসরায়েলের প্রায় ৭১ গুণ বড়, এবং এই দেশটার আপনার প্রাকৃতিকভাবে তার কতগুলো সুরক্ষা আছে। যেমন মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ পর্বতমালা উত্তরে, তারপরে পূর্বে কিছু অংশ, এবং পশ্চিমেও কিছু অংশ, আবার মার্শিল্যান্ড আছে, মরুভূমি আছে। এই সব মিলায়ে এই দেশটাকে মানে আপনার সশস্ত্র বাহিনী দিয়ে মানে দখল করা খুব কঠিন একটা কাজ। আরেকটা হচ্ছে যে এর মাত্র দক্ষিণ দিক খোলা, এই দক্ষিণ দিক অর্থাৎ পার্সিয়ান গালফ এলাকাটা খোলা, পার্শ্ব উপসাগর অঞ্চল দিয়ে, এখান থেকে শত্রু আসতে পারে। এর আগে ১৯৮০ সাল থেকে ৮৮ সাল পর্যন্ত ইরাক যে আক্রমণ করেছিল ইরানকে, সেখানে তারা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এবং সেই সময়ে ইরানের পুরা সশস্ত্র বাহিনী অবিন্যস্ত ছিল। সেই অবিন্যস্ত অবস্থার মধ্যেও ইরান ঘুরে দাঁড়াইছিল। এবং আজকে ইরানের যে পরমাণুর কথা এবং মিসাইল এর যে সক্ষমতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওই যুদ্ধ থেকে তারা চিন্তা করলো যে তাদের আত্মরক্ষার জন্য এমন কিছু করতে হবে যাতে করে তাদের মানে সরাসরি কেউ আক্রমণ করতে না পারে। এবং এরই একটা
প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই যে ইরানের যে প্রক্সিগুলো বিভিন্ন জায়গায় আছে। আজকে হিজবুল্লাহ আম একই সময়ে যুদ্ধ করছে লেবানন থেকে, এবং ইসরায়েলে মোটামুটি যে হিজবুল্লাহকে মনে করা হচ্ছিল যে সেটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু বর্তমানে তার যে অবস্থা তাতে মনে হচ্ছে যে না, এটা মরে নাই, বরং তারা যথেষ্ট শক্তি সামর্থ্য রাখে। আর হুতিরা, ইয়েমেনের হুতিরা এখনো সিনে আসে নাই। এখন ইরাকের মিলিশিয়ারা এখনো অংশগ্রহণ করে নাই, যদিও 12 তারিখে বেশ একটা ঘটনা ঘটছে যে সেখানে ইরাকের আকাশে এই যে বিমানগুলোর তেল লোড করা, রিফুয়েলিং বলে যেটারে, রিফুয়েলিং ট্যাঙ্কার একটা ভূপাতিত করেছে, আর একটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা দেখলাম, আজকের খবরে দেখলাম ইউএস এর 5টা ফুয়েল ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রমণে। এখন আপনি খেয়াল করে দেখেন যে এই ধরনের কাজ কিন্তু আমেরিকা এই কিছুদিন আগে রাশিয়ার যে স্ট্র্যাটেজিক যে বোম্বারগুলো ছিল, এগুলো পারমাণবিক চুক্তির, নিয়ন্ত্রণ চুক্তির অধীনেই ছিল যে এইগুলো দৃশ্যমান থাকতে হবে, এবং সেই জায়গায় আপনার ওই ট্রাকের পিছনে ড্রোন নিয়ে গিয়ে ড্রোনকে অ্যাসেম্বল করে, কারণ রাশিয়া হচ্ছে বিশাল দেশ, সেই ড্রোন দিয়ে ওগুলো আক্রমণ করা হয় এবং বেশ কয়েকটা ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সব মিলায় এই জটিলতায় আপনার দেখা যাচ্ছে যুদ্ধের এখন বর্তমানে যে অবস্থা, সেখানে আম, ইরানের ভূ-প্রকৃতিগত অবস্থা আপনাকে আমি বলেছি, এবং ইরানের যে জনবিন্যাস আছে, সেই 9 কোটি মানুষের, তারা এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নিহত হওয়ার পরে ধারণা করা হয়েছিল যে ওরা এখন সবাই আমেরিকার পক্ষে স্লোগান দিয়ে সরকারকে উৎখাত করবে, বরং সেটা তো হয়নি। বরং খোমেনি মারা যাওয়াতে তাদের দেশের মানুষের ভিতরে আভ্যন্তরীণ যে বন্ধন, সেটা আরো শক্তি হয়েছে, এবং সবই ইসরায়েল আমেরিকার বিপক্ষে গেছে। আর একটা ছোট্ট কথা বলি যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, একমাত্র ইরান বাদ দিয়ে বাকি সবাই মোটামুটি আত্মসমর্পণ করেছে আমেরিকা এবং ইসরায়েলের কাছে। ওই আব্রাহাম অ্যাকর্ড তার হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। তো ইরানকে পর্যস্ত করা বা নিয়ন্ত্রণে আনাই গ্রেটার ইসরায়েল অথবা ইসরায়েলের নিরাপত্তার জন্য সবচেয়ে যৌক্তিক মনে করা হচ্ছিল। কিন্তু এই ইরানের যৌক্তিকতা আবার অন্য জায়গায় দারুণভাবে প্রতিভাত। সেটা হচ্ছে চীন, রাশিয়া। শুধু রাশিয়ার সাথে চীনের সীমান্ত আছে, সরি, ইরানের সীমান্ত আছেই না, ইরান এই যে ত্রিভুজ, চীন, রাশিয়া এবং ইরান, এই তিনটে মিলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার যে একটা পরিকল্পনা করেছে, তার একটা গুরুত্বপূর্ণ অংশ ইরান। একটা ছোট্ট কথা এটা শেষ করে দিচ্ছি। সেই জন্য এই কোনোভাবেই ইরান পর্যদস্ত হবে, এটা ইরান এবং রাশিয়া এবং চীন চায় না, চীন কেউই চায় না। সুতরাং আপাতত মনে হচ্ছে না চীন একা যুদ্ধ করছে, কিন্তু তলে তলে অনেক সমর্থন পাচ্ছে, এবং যে সমর্থনটা অতি গুরুত্বপূর্ণ। যেমন এই যে চীনের নেভিগেশন সিস্টেম বাইডুর মাধ্যমে ইরানের বর্তমানের যে মিসাইল আক্রমণগুলো, যে সেটা অত্যন্ত সূক্ষ্ম এবং একবারে টার্গেটে আঘাত করছে। তো আমাকে সুযোগ দিয়েছেন এই পর্যন্ত, এইটুকু বললাম।